ছাব্বিশের নির্বাচন নিয়ে গণমানুষ কি ভাবছে তাই জানতে আমরা উত্তরের জনপদ ঘুরে বেড়াচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরের অন্যতম প্রাচীন জেলা নওগাঁ। স্টার নিউজ এখন অসাধারণ চমৎকার একটি জেলা হচ্ছে নওগাঁ এবং বিশ্ব ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার যেখানে রয়েছে। একই সাথে নওগাঁ যে জেলা, সেই জেলার জনসংখ্যা প্রায় 27 লাখ, ভোটার রয়েছে 22 লাখ এবং একই সাথে যদি বলি 6টি সংসদীয় আসন রয়েছে নওগাঁ এবং 22 লাখের বেশি ভোটার এখানে রয়েছে। আজ আমরা 26 নির্বাচনে নওগাঁ নিয়ে আলাপ করব। আমাদের সামনে এখানে সম্মানিত দর্শক এবং নাগরিক সমাজ নওগাঁর বিশেষ করে ভোটার যারা তারা এখানে রয়েছেন এবং একই সাথে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কয়েকজন নওগাঁর নেতৃত্বস্থানীয় নেতা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখছেন 26 নির্বাচনের পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। তবে শুরুতেই আমরা আমাদের এই দর্শকদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যে 4 জন বিশেষ অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথমে যদি যাই, আমার ডানে রয়েছেন নাজমুল হক সানি, সাবেক সভাপতি জেলা বিএনপি। এরপরে আমার বাইরে রয়েছেন অ্যাডভোকেট আ.স.ম. সায়েম, নওগাঁ জেলা জামাতের সেক্রেটারি। আসসালামু আলাইকুম। এবং আমার একেবারে ডানে আরেকজন রয়েছেন মুনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং জেলার অর্থাৎ নওগাঁ জেলার প্রধান সমন্বয়ক। এবং একই সাথে আমার বাইরে আরেকজন বিশেষ অতিথি রয়েছেন মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা। আপনারা 4 জনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জ্ঞানের আধার, ঐতিহ্যের পাহাড়পুর বৌদ্ধবিহার। ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত নওগাঁর এই স্থানে একসময় পৃথিবীর নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন অজানা ইতিহাস জানতে। এর খ্যাতি ছড়িয়ে পড়ে তিব্বত, নেপাল, চীন থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি পতিশ্বর, এখান থেকে রচিত হয়েছে কবিগুরুর একাধিক বিখ্যাত সাহিত্যকর্ম। বলিহার জমিদার বাড়ি, জগদ্দল বিহার, দুবলহাটি রাজবাড়ি, কুসুম্বা মসজিদ সহ জেলায় ছড়িয়ে আছে ঐতিহাসিক নানা নিদর্শন। বাংলাদেশের অন্যতম শীর্ষ ধান উৎপাদনকারী অঞ্চল এই নওগাঁ। আমের উৎপাদনেও এখন শীর্ষে। গম, ভুট্টা, পাট, আখ ও সবজি চাষেও সম্ভাবনার দোয়ার খুলেছেন কৃষকরা। নওগাঁয় ছোট বড় 13টি নদী রয়েছে, এর মধ্যে অধিকাংশ নদী মৃত পায়। বলা হচ্ছে যে এখানে ব্যবসায়িক জোন গড়ে উঠবে, শিল্প জোন গড়ে উঠবে, এটা এখানে মুখে নির্ভর করে। প্রাচীন এই নগরীতে সংসদীয় আসন 6টি। পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে নওগাঁ 4.5 লাখ ভোটারের এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি 3বার করে জয় পেয়েছে। পত্নীতলা ও ধামরহাট উপজেলা নিয়ে নওগাঁ 2, 3,56,000-এর বেশি ভোটার। এখানে আধিপত্য বিএনপির। বদলগাছি ও মহদেবপুর উপজেলা নিয়ে নওগাঁ 3, ভোটার 4,20,000-এর বেশি। মান্দা উপজেলার নওগাঁ 4, 2টি আসনেই এখন পর্যন্ত একচ্ছত্র অবস্থান বিএনপির। সদর উপজেলা নিয়ে নওগাঁ 5 এবং রানীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ 6। উত্তরের এই জেলায় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, হতাশ স্থানীয়রা। তারা বলছেন যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বদলায়নি আর্থসামাজিক চিত্রও। জেলা শহর বলছে যে প্রথম শ্রেণীর পৌরসভা, সেখানে একটা পাবলিক টয়লেট নেই। আপনি ভাবুন তো, আমি একজন নারী হিসাবে আমার রাস্তাঘাটে কোনো সমস্যা হলো, আমার প্রয়োজন হলো, আমি কোথায় যাব? সীমান্ত পার্শ্ববর্তী জনগোষ্ঠী যারা আছে তাদের এখানে কর্মসংস্থান নাই বললেই চলে। নির্বাচন ঘিরে কৃষি, পর্যটন ও খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে পরিকল্পিত উন্নয়নের প্রত্যাশায় নওগাঁবাসী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই আমরা দুভাগে এই অনুষ্ঠানটি করব। প্রথমে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের যারা জনপ্রতিনিধি সামনে হবেন তাদের কাছে, এবং একই সাথে আপনারাও প্রশ্ন করবেন আপনাদের যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান, এবং একই সাথে সামনে নওগাঁকে আপনারা ঠিক কেমন দেখতে চান সেই বিষয়গুলো নিয়ে। সুতরাং আমরা আর আলোচনা না করি, কথা না বাড়াই সরাসরি আলোচনায় চলে যেতে চাই। প্রথমে আমি নাজমুল হক সানি আপনার কাছে আসতে চাই। 5 আগস্ট পরবর্তী সময় তো একটা বড় সময় আমরা পার করলাম, 1 বছরের বেশি সময়। এই সময়ে আপনার দল বিএনপি নওগাঁর মানুষের কল্যাণে কি ধরনের কাজ করেছে সামনে নির্বাচনকে সামনে রেখে? ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান, যিনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মোতাবেক, আমার নেতার নির্দেশনা মোতাবেক নওগাঁয় বিএনপির প্রত্যেকটা সংগঠনের প্রতি উনি কড়া নজরদারি রেখেছেন এবং যাতে বিএনপি একটা গণমুখী দলে পরিণত হয়, আগেও ছিল, যাতে আরও গণমুখী দলে পরিণত হয় তার জন্য উনি সার্বক্ষণিক নজরদারি করছেন, চেষ্টা করছেন। আমরাও সেই সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যে আদর্শ নীতি এই দেশের জন্য করে গেছেন, সেই আদর্শ এবং নীতি আমরা ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। গণমানুষের দল হতে চান, সেটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব, কিভাবে বিএনপি আসলে নওগাঁর গণমানুষের দল হয়ে উঠতে পারে। এবার আমরা একটু জামাত ইসলামের যিনি জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসম সাইম, আপনার কাছে জানতে চাই যে একই প্রশ্ন, 5 আগস্ট পরবর্তী সময়, এই দীর্ঘ সময় আপনারা পেলেন, সামনে নির্বাচন, জননেতা হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে জামাত এবং আপনি কি ধরনের কাজ করেছেন এই গত 1 বছরে নওগাঁর সাধারণ মানুষের জন্য? জি ধন্যবাদ। আমাদের গত প্রায় 16 বছর বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে জুলুম এবং নির্যাতন চলেছিল, তার ধারাবাহিকতায় নওগাঁ জেলাতে আমাদের সমস্ত অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্র শিবিরের ম্যাচগুলো ভাঙচুর করে তাদেরকে চরম নির্যাতন, জুলুম এবং জেল রিমান্ডের মুখোমুখি করা হয়েছিল। পরবর্তীতে 5ই আগস্ট 24-এর পরে আমরা আলহামদুলিল্লাহ জনগণের কাছাকাছি যাচ্ছি। জনগণের যে সমস্যাগুলো আমরা শুনছি, বিশেষ করে নওগাঁর মানুষের বড় সমস্যা রাস্তাঘাট, তাদের রাস্তাঘাটগুলো ঠিক নেই, আমরা সেগুলো দেখছি এবং ছোটোখাটো কাজগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করছি। যারা যুবক মহিলা রয়েছেন, যুবতী মহিলা রয়েছেন, তাদেরকে স্বনির্ভর করার জন্য আমরা সেলাই মেশিন দিয়েছি, বিভিন্ন সেলাই মেশিনের প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি যুবকদেরকে। আমরা ছাগল বিতরণ করেছি বৃদ্ধ মহিলাদের মাঝে তাদের স্বাবলম্বী করার জন্য, এবং আমরা গরিব অসহায়দের মাঝে গরু দিয়েছি যেন তারা এইখান থেকে তারা স্বাবলম্বী হতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে জনগণকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ারও চেষ্টা করেছি। এ সব কিছু করা হয়েছে আমাদের দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে আমি করেছি। ইনশাল্লাহ আগামী দিনে আমি আশা করছি, গত 16 বছরেও জনগণের পাশে ছিলাম এবং গত 1 বছরেও আমাদের জনগণের সুখ দুঃখে আমি এবং আমার দল পাশে ছিল। জনগণ আগামী দিনে আমাদের পাশে থাকবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। আমরা এবার একটু জাতীয় নাগরিক পার্টির জেলার প্রধান সমন্বয়ক মুনিরা শারমিনের কাছে আসতে চাই। একই প্রশ্ন যেহেতু সবাইকে করছি, আপনারা তো এই 24-এর অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডারগুলোর মধ্যে একটি। সেই জায়গা থেকে গত 1 বছরে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হলো, সেই আকাঙ্ক্ষা তৈরির জন্য আপনারা কি করলেন বা জনগণের চাহিদা পূরণ কিভাবে করতে পারলেন, কতখানি পারলেন? আমি যদি বলি যে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল এবং তরুণদের রাজনৈতিক দল। আমাদের যদি আমি বলি যে আমাদের কর্মসূচি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সারা দেশব্যাপী আমরা পদযাত্রা করেছি। তো পদযাত্রার বিষয়টি ছিল আসলে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য আমরা 64টি জেলা ঘুরেছি এবং তার মধ্যে কিন্তু নওগাঁও ছিল। আমাদের পুরো টিম, একেবারে আমি যদি বলি সেন্ট্রাল আহ্বায়ক কমিটি, যেটা পুরো টিম আমরা এসেছিলাম নওগাঁতে। সেই এসে আমরা আসলে মানুষের সাথে কথা বলবার চেষ্টা করেছি এবং আমাদের পদযাত্রার মাধ্যমে আমাদের এনসিপির যেই চাওয়াটা যে আমরা আসলে বিচার এবং সংস্কার নিয়ে আমাদের যে দৃঢ় একটা অবস্থান, সেটি জানিয়ে গেছি। এবং এর পরবর্তীতে আমরা যেটা করেছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি চিরাচরিত নিয়ম যেটা আসলে, যে তারা সাধারণ জনগণকে একদম এইভাবেই যে ওই পাশটাতে রাখতে চায়, আর রাজনীতিবিদরা এই পাশে থাকবে। এবং রাজনীতিবিদরা আসলে যেই বিষয়গুলো আছে, তাদের অর্থ আছে, রাজনীতিবিদরা তাদের নানান ধরনের একটা সাপোর্ট সিস্টেম আছে, সেটা দিয়ে তাদের সাপোর্ট দিতে চায়। সুতরাং সাধারণ জনগণ সবসময় টেবিলের ওপাশটায় থাকে। আমরা যেটা করেছি, আমরা উঠান বৈঠক একটা ছিল আমাদের, যে
উঠানের রাজনীতি একটা কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা আসলে এই যে দূরত্বটা সেটা কমিয়ে আনার চেষ্টা করেছি এবং আমরা একেবারে সমতলে একই লেভেলে বসে মানুষের সাথে কথা বলে তাদের যে সমস্যা এবং সেই সমস্যাগুলো যাতে একসাথে সমাধান করা যায়, এটি শুধু রাজনীতিবিদদের সুযোগ নাই আসলে একলা সমাধান করার। সুতরাং এই যে সাধারণ মানুষের যে একটা সাপোর্ট প্রয়োজন এবং রাজনীতিবিদদের সাথে মানুষের যে একটা সম্পর্ক, সাধারণ জনগণের সম্পর্ক শুধুমাত্র ভোটের না, আমরা এই মেসেজটি একেবারে তৃণমূল পর্যায়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে রাজনীতিবিদদের সাথে সাধারণ মানুষের একটা সম্পর্ক তৈরি হয়। এবং এই আমাদের যে চিরাচরিত একটা নিয়ম সেটা হচ্ছে মার্কা দেখে ভোট দেওয়া, আমরা এই জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেছি যে এই সমস্যা সমাধানের মাধ্যমে রাজনীতিবিদদের সাথে যে সম্পর্কটা তৈরি হবে সেই সম্পর্কের মাধ্যমে ভোটাররা যাতে আসলে যোগ্য নেতৃত্ব চেনে এবং যোগ্য নেতৃত্ব চিনে যাতে তারা ভোট দেয়, এই বিষয়টি আমরা আসলে একেবারে গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছি। এবং সাথে সাথে তো আমরা আসলে সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে সাধারণ জনগণের কাছে আমরা পৌঁছতে চেষ্টা করেছি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, এটি শুধু রাজনীতিবিদদের কাজ না, সাধারণ মানুষের। আমরা আবারও আসবো। আপনারা চেয়েছেন জনগণের সাথে সাধারণ যারা জনগণ তার সাথে রাজনৈতিক নেতাদের মধ্যে যে সম্পর্ক সেটি আসলে বৃদ্ধি করবার চেষ্টা করেছেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি রয়েছেন সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই একই রকম প্রশ্ন যে আপনারা তো ইসলাম ধর্মভিত্তিক যে আপনারা চর্চা করছেন সেই জায়গা থেকে কি ধরনের কাজ করলেন গত এক বছরে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য? 5ই আগস্টের পর থেকে নিয়েই, অর্থাৎ এই ফাসিস্ট সরকারকে বিদায় করা পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং তারপরে ইনশাল্লাহ মাঠে আছি এবং জনগণের কাছে, বিশেষ করে নওগাঁ যে কৃষিবান্ধব এলাকা কৃষকদের মান উন্নয়ন তৎসহ এবং কৃষি জমিগুলো বিশেষ করে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে মাটি খনন করে মানে পুকুর বানাচ্ছে, এগুলো ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এবং জনগণের কাছে আমরা এই মেসেজ দিচ্ছি যে আগামী দিনে ইনশাল্লাহ যদি ইসলাম বিজয়ী হয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মূল আলোচনায় ফিরতে চাই, শুরু করতে চাই আপনাকে দিয়ে জনাব সনি। নওগাঁর একটা বড় রকমের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু ধান, এবং আমরা বলে থাকি যে ধানের রাজধানী বলা হয় এই নওগাঁকে, কিন্তু চাল কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা সামনে কি ধরনের উদ্যোগ নেবেন? এই বড় সংখ্যক মানুষ তো এটার সাথে জড়িত। নওগাঁ বাংলাদেশের সর্ববৃহৎ চালের যে ভান্ডার বলা যায় এবং এটাকে ধানের সারপ্লাস এরিয়া বলা যায়। আগে দিনাজপুর ছিল, এখন নওগাঁ। এবং নওগাঁর শুধু চাল সারা বাংলাদেশে যে সরবরাহ করে তা না, এই চালের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুই দিক থেকেই নওগাঁ বাংলাদেশের হলো শ্রেষ্ঠ একটা ব্যবসায়িক কেন্দ্র। তো এই চালের যে ধীরে ধীরে চালের এই বিভিন্ন মিলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, তার প্রধান কারণ হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও আমি নিজেও একজন রাইস মিলার, আমি মনে করি এই চালের সেক্টরে অনেক বড় বড় মানে কোটিপতি যারা, মানে হাজার হাজার কর্পোরেট, তারা এই সেক্টরকে তারা প্রচুর টাকা ইনভেস্ট করতেছে এবং তাতে করে ছোট ছোট যেসব মিল কলকারখানা এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাদের কাছে কম্পিটিশানে তাদের সাথে কম্পিটিশানে আসতে পারতেছে না। তারা একবারে ব্যাপকভাবে ধান স্টক করে, ব্যাপকভাবে চাল স্টক করার কারণে যেসব ছোট ছোট পুঁজির যেসব মিলার তারা তাদের সাথে পারতেছে না। সে কারণেই নওগাঁর যে ঐতিহ্য, যে চালের যে আড়তগুলো তো বন্ধই হয়ে গেছে ইতিমধ্যে। আপনার অবগতির জন্য বলি, নওগাঁর যে পাননওগাঁয় যে চালের আড়তগুলো আছে, এই আড়তগুলো এখন টোটালি প্রায় বলা যায় যে বন্ধ হয়ে গেছে। উদ্যোগ কি নিচ্ছেন আপনারা রাজনৈতিক নেতা হিসেবে? এই যে ধনিক শ্রেণী যারা আসলে এই শিল্পটাকে দখল করে ফেলছে, তাদের জায়গা থেকে যদি আমি বলি, একেবারে যারা প্রান্তিক লেভেলের হাস্কিং মিল যারা চালান, তাদেরকে মানে ক্ষমতায়ন করা, তাদেরকে সহযোগিতা করা, নাকি আপনারাও চাইছেন যে এটি চেঞ্জ হয়ে ধনিক শ্রেণীর হাতে চলে যাক? মানে না, নিশ্চয়ই সেটা চাবো না, কিন্তু আসলে এটা দলীয়ভাবে এই জিনিসটা করা সম্ভব না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি মানুষের রুচি চেঞ্জ হয়, যে এই চালগুলো অটোমেটিক রাইসের যে চালগুলো বের হয়, এটা পলিশ চাল, এই চালের মধ্যে ভিটামিন নাই বা এই চালের কোনো উপকার নেই, এটা দেখতে ভালো লাগে
খেতে তেমন ইয়া লাগে না, কিন্তু এই যে হাস্কিং মিল যেসব রয়েছে, ম্যানুয়ালি যদি চালের কোয়ালিটি ভালো করতে পারে তাহলে আস্তে আস্তে মানুষ বিমুখ হবে, অটোমেটিক রাইস মিলের দিকে বিমুখ হবে, যারা ক্রেতা তারা বিমুখ হবে, বিমুখ হলেই অটোমেটিক্যালি মানে সচেতনতা তৈরির মাধ্যমে আপনারা চাচ্ছেন। আমি এই বিষয়ে জনাব সাইমের কাছে একটু আসতে চাই। একই রকম প্রশ্ন যদি বলি যে চাল কলের সাথে একটা বড় অংশের মানুষ জড়িত, তারা এখন কাজ হারিয়েছেন, তাদের কি কোনো মানে পেট্রোনাইজ করার কোনো সুযোগ আছে বা আপনারা কি প্ল্যান করছেন, পরিকল্পনা? জি ধন্যবাদ, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নওগাঁ কৃষি প্রধান দেশ, বিশেষ করে ধান, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য ধান আমাদের নওগাঁ এই জেলাতে উৎপন্ন হয়। আমরা ছোটোকালে দেখেছি গ্রামগঞ্জে এই ছোট ছোট মিলগুলো ছিল, কিন্তু এখন সেগুলো উঠে গেছে। এর মূল কারণ হচ্ছে কিছু সিন্ডিকেট। আমি যেটা নিজস্বভাবে অনুসন্ধান বা কিছু তথ্য নিয়েছি, এক সময় যেগুলো অটো রাইস মিল আসলো, তারা বিভিন্নভাবে এই ছোট মিলগুলো যেন মার খায় এর ব্যবস্থা করলো এবং এক সময় তারা বিলুপ্ত হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এই অটো রাইস মিলের মালিকরাও তারাও অনেক ক্ষতিগ্রস্ত বিদেশ থেকে চাল আমদানি করার কারণে। আসলে কেউই আমরা ভালো থাকছি না। আজকে সনি ভাইয়ের সাথে এটা আমি একমত যে আমাদের যে হাস্কিং মিল, মানে যেটা ম্যানুয়ালি আমাদের যে চালগুলো শুকানো হতো বা এই মিলে ধান ভাঙানো হতো, এটা একদিকে আমাদের বহু কর্মসংস্থানের ব্যবস্থা হতো, সাথে আমাদের চালের পুষ্টিমানটা সঠিক থাকতো। এটা আমার বিশ্বাস, আগামী দিনে যদি জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পায় জনগণের ভোটে, তাহলে আমরা আবারও সেই হাস্কিং মিলগুলো আমরা চালু করার চেষ্টা করব। এতে আমাদের যে ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে বা কাজ থেকে বঞ্চিত হয়েছে, তারা আবারও কাজ পাবে। বিশেষ করে আমাদের মা বোনেরা এখানে বেশি কাজ করতেন, তারা কর্মহারা হয়েছে। এটা অবশ্যই চালু করা দরকার। ইনশাআল্লাহ ধান চালের এই নওগাঁকে, ধান চালের দেশ এই নওগাঁকে আবার ধান চালের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। আমরা সিন্ডিকেটের বিষয়টি নিয়ে আপনি আলোচনা করছিলেন, কারা মূলত এই সিন্ডিকেটের সাথে যুক্ত? সিন্ডিকেট এটা আমাদের আইন প্রশাসন আছে, গোয়েন্দা সংস্থা আছে, আপনারা আছেন, আপনারা বের করবেন। এটা মূলত হচ্ছে ধানের দাম কত থাকবে, এটা কিছু সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। এখন যদি আমার কৃষক ভাইরা ধান কিনতে চায়, তখন ধানের দাম বেশি হয়ে যায়, আবার ওনারা যখন বিক্রি করতে চান তখন ধানের দাম কমে যাচ্ছে। এই সিন্ডিকেটদের বের করে তাদের আইনে আওতায় নিয়ে আসা দরকার। সিন্ডিকেট কি কোনো রাজনৈতিক ছত্রছায়ায় এই সিন্ডিকেটগুলো হচ্ছে, নাকি ব্যবসায়ীদের তরফ থেকে মূলত এই ধরনের? যে এগুলো ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী কিছু, সবাই তো আর অসাধু নয়, কিছু অসাধু ব্যবসায়ী তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত। আমি মুনিরা শারমিনের কাছে একটু আসতে চাই। সিন্ডিকেট নিয়ে আলোচনা হচ্ছে, চাল কল নিয়ে কথা হচ্ছে এবং সচেতনতার বিষয় আসছে। আপনারা মানে এই চাল কলের শ্রমিকদের ব্যাপারে কি ভাবছেন? সিন্ডিকেটটা আসলে কারা করছে? মানে 5 আগস্টের পরে তো আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনছিলাম, নিশ্চয়ই ব্যবসায়ীদেরও রাজনৈতিক কোনো দলমত থাকতেই পারে। সেই বিষয়গুলো নিয়ে আপনারা কি পর্যবেক্ষণ করেছেন? প্রথমত নওগাঁ এই চালটাকে আমরা কিন্তু আসলে ব্র্যান্ডিং করতে পারি নাই। আমাদের এটা একটা বড় ব্যর্থতার জায়গা যে আমরা যখন বলি যে ইলিশের কথা, তখন কিন্তু আমাদের নাম চলে আসে যে চাঁদপুরের ইলিশ, কিন্তু আমরা নওগাঁর যে চালটা, বাংলাদেশের সবচেয়ে বেশি চাল কল, কিন্তু চালটাকে আমরা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি ব্র্যান্ডিং করতে পারি নাই। যে চালের কথা যখন আসবে, মানে চাল ব্যবসার কথা যখন আসবে, এটা হচ্ছে নওগাঁর জন্য। সুতরাং এই ব্র্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরও একটি ব্যাপার দেখেন, এই যে সিন্ডিকেট, এই কথা তো আসলে আমরা বহুদিন ধরে শুনছি। আমাদের এটার সাথে আমি রাজনীতির একটা বড় সংযোগ দেখতে পাই। রাজনীতির একটা বড় সংযোগ, এই অর্থ হচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে ব্যবসা কেন্দ্রিক রাজনীতি, রেন্ট সিকিং রাজনীতি। মানে দেখা গেছে যে আসলে আপনি ব্যবসায়ী, দেখা গেছে তারাই দেশের দায়িত্ব নিচ্ছে। সুতরাং যার ব্যবসা আসলে যেমন ছিল, সে যখন আসলে রাজনীতিবিদ হয়ে উঠছে, তার ব্যবসা ফুলে ফেপে উঠছে। সুতরাং এই যে রাজনীতিবিদদের একটা বড় অর্থের সংকুলন এই ব্যবসায় একদম এই ব্যবসায়ী মহল থেকে আসলে রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার চেষ্টা, এই মানসিক
মানসিকতা আমাদের ছিল এবং 5 আগস্ট পরবর্তী, এটা খুবই দুঃখজনক যে 5 আগস্ট পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে এই সংস্কৃতি থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো এই 1400 মানুষের মানে জীবনের বিনিময়ে, কিন্তু আমরা খুবই ব্যর্থতা যে আমরা এটা পারিনি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটি একটা রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার, যে আসলে আমাদের যে এলাকাটা আছে সেই এলাকায় যাতে এই ধরনের সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এবং দেখেন এই ব্যবসায়ী মহলেও কিন্তু আমাদের রাজনৈতিক অনেক নেতাদের সেই অ্যাক্সেসটা আছে, যাতে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। সেই জায়গা থেকে একটা সমন্বিত একটা আলোচনা প্রয়োজন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নওগাঁতে কিন্তু এই এতগুলো চাল কল, এই চালের মান পুষ্টিমানের কথা শুনলাম, মানে গুণগত মানের কথা শুনলাম, এই নিয়ে কিন্তু কোনো রিসার্চ ইনস্টিটিউট নাই। রাইস রিসার্চ ইনস্টিটিউট হওয়ার কথা ছিল নওগাঁতে। রাইস রিসার্চ ইনস্টিটিউট হলে আমাদের নওগাঁর যারা তরুণরা আছে তারা এই রিসার্চের সাথে অনেক বেশি জড়িত হতে পারতো, কাজ করতে পারতো, এবং তারা এই মানে চালের যে পুষ্টি মান, চাল আসলে আমরা আরও কিভাবে ব্র্যান্ডিং করব এবং ইন্টারন্যাশনালি আমরা আসলে এই চালগুলো ই-কমার্সের মাধ্যমে কিভাবে আন্তর্জাতিকভাবে এই মানে ব্যবসাটা আমরা আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে পারবো, এটি কিন্তু আমাদের তরুণরা সেই জায়গাতে ইনভলভ হয়ে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে এই সেক্টরটাতে অনেক বেশি গুরুত্ব রাখতে পারবে। সুতরাং নওগাঁকে আমি যদি বলি যে এনসিপির পক্ষ থেকে আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে নওগাঁকে একটি ধান চালের শিল্প হাব বানানো, এটি আমাদের আমরা খুব গুরুত্ব সহকারে এটি দেখছি। এবং আরও একটি বিষয় যে কৃষক মানে বাংলাদেশে আমি যদি বলি উত্তরবঙ্গে কিন্তু নওগাঁ এই কৃষি প্রধান এলাকা হিসেবে স্বনামধন্য। সেই জায়গা থেকে আমরা বলছি উচ্চ কক্ষে পিয়ার, আমাদের কৃষক নেতা লাগবে। আমরা বলছি যে এই উচ্চ কক্ষে পিয়ার হলে আমরা একজন কৃষক নেতা বাছাই করব, সেই কৃষক নেতা এই কৃষি বিষয়ে তার আলোচনা, তার চিন্তাভাবনা কিভাবে কি করলে ভালো হয় সে সংসদে গিয়ে কথা বলবে। ধন্যবাদ। আমরা মনিরা শারমিনের কথা শুনছিলাম। আমরা এবার আমাদের দর্শক, শ্রোতা এবং একই সাথে নাগরিক এবং একই সাথে ভোটার যারা আগামী নির্বাচনে ভোট দিবেন তাদের বক্তব্য শুনতে চাই, তাদের প্রশ্ন নিতে চাই। আমরা বিভিন্ন রকমের আলোচনা করছিলাম। চালকল একেবারে নওগাঁর প্রাইম একদম খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কাজ পাচ্ছে না, কাজ হারাচ্ছেন। প্রথম প্রশ্ন কার কাছ থেকে আমরা নিতে চাই, যদি একটু হাত তোলেন তাহলে কাকে প্রশ্ন করতে চান? আমার মনে হয় যে আমাদের সহকর্মী যিনি আছেন মাইক্রোফোনটা একটু ওনাকে দেন। আমি সোনা ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে উনি একাধারে 13-14 বছর সফল মেয়র। এই সফল মেয়র থাকাকালীন নওগাঁর যে উন্নয়নের অবস্থা আমরা অবলোকন করতেছি, ড্রেনেজ এবং রাস্তাঘাটের, এই সফল মেয়র হওয়ার পরেও এই অবস্থা যা আমরা দেখতেছি, উনি আগামীতে এমপি প্রার্থী হলে 5 বছরের জন্য উনি কতটুকু উন্নয়ন নওগাঁবাসীর জন্য উপহার দিতে পারবেন বলে আমি তার কাছে প্রশ্ন করি। ওকে, ধন্যবাদ। আপনি একেবারে দীর্ঘ সময় মেয়র ছিলেন, সেই জায়গা থেকে বোধহয় প্রশ্নটি এসেছে। ধন্যবাদ। আমি ছিলাম বিএনপি বিরোধী দলের মেয়র। শত প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ হয় নাই, এরকম কোনো ইয়ে নাই। আমি বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রকল্প, আমার মনে হয় যারা এই প্রজেক্ট সম্বন্ধে যারা খোঁজখবর রাখেন তারা জানেন 329টা পৌরসভা, গোটা বাংলাদেশে 329 পৌরসভা, তার মধ্যে সবচেয়ে বড় পৌরসভা, সবচেয়ে বড় প্রজেক্ট ইউজিপ 3 নামে একটা প্রজেক্ট, এটা আমাকে দেওয়া হয় নাই। আমি বিএনপির মেয়র, আমাকে দেওয়া হয় নাই, কিন্তু আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেই সুবাদে যারা এই বড় বড় থিয়ারে ছিল তাদের সাথে যোগাযোগ করে আমি সবচেয়ে বড় প্রকল্পটা পেয়েছি এবং তার ফলশ্রুতিতে বড় বড় রাস্তার কাজ হয়েছে। আপনাদের অবগতির জন্য আমি বলবো, অতি সম্প্রতি যে প্রায় 5-6 বছর ধরে চেষ্টা করে আমাকে তো সরাসরি বিএনপির মেয়র হিসাবে আমাকে সরাসরি তারা আমার বিএনপির ফাইল ভিন্ন, আওয়ামী লীগের ফাইল থাকে একদিকে আর বিএনপির ফাইল থাকে আর একদিকে। বিএনপির ফাইল নাড়াচাড়া হয় না, যার জন্যে ফাইলের উপর ধুলা পড়ে, আর আওয়ামী লীগের ফাইল সবসময় নাড়াচাড়া হয়, সে কারণে আওয়ামী লীগের ফাইল খুব চকচকা থাকে। যাই হোক, আমি দীর্ঘ 5-6 বছর চেষ্টার ফলশ্রুতিতে এবারও একটা বড় পেয়েছি, যদিও এখন এই মুহূর্তে আমি মেয়র নাই, কিন্তু তারপরেও আমি কালকে রাত্রে ঢাকা থেকে এসেছি। সবচেয়ে বড় প্রকল্প এই মুহূর্তে সবচেয়ে বড় প্রকল্প, আপনারা পৌরসভায় খোঁজ নিলে জানতে পারবেন, RUTDP নামে প্রকল্প, এবং সেই প্রকল্পের 3টা রাস্তার টেন্ডার হয়েছে। কাজ এই বর্ষার কারণে কাজ শুরু হতে পারেনি। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে নওগাঁর গোস্তাটির মোড় থেকে নাপিতপাড়ার মোড়, গোস্তাটির মোড় থেকে
পলিটেকনিক ইনস্টিটিউট, ওদিকে এসআর কাউন্টার অর্থাৎ পালনগা ঢাকা বাস স্ট্যান্ড থেকে একবারে সুটিকালীতলা 19 কোটি প্লাস টাকার টেন্ডার হয়েছে। কাজ 5 থেকে 7 দিনের মধ্যে শুরু হবে। তো আমি প্রথমেই বলেছি, যেহেতু আমি বিএনপির মেয়র, আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি তারা প্রতিনিয়ত আমাকে, তারা সব সময় তারা আমাকে বাধাগ্রস্ত করেছে, বিভিন্ন সময় তারা বাধাগ্রস্ত। জনাব সোনি, আমার মনে হয় ওনার প্রশ্ন আমরা পেয়েছি। আমরা এবার আবারও প্রশ্নের উত্তর, আরও প্রশ্ন নিতে চাই। যদি যিনি আগ্রহী আছেন হাত ওঠালে আমাদের সহকর্মী যাবেন ওনার কাছে। সাইম ভাই জামাতের একজন জনপ্রিয় নেতা। পৌরসভার যে বেহাল অবস্থা রাস্তার, এ বিষয়ে সাইম ভাইয়ের পরিকল্পনা কি? যেহেতু তিনি আগামী সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী নওগাঁ 5-এর, এই জন্য এই রাস্তাঘাটের বিষয়ে সাইম ভাইয়ের পরিকল্পনা কি, এই বিষয়ে সাইম ভাই বলবেন। নওগাঁ শহর এবং শহর অঞ্চল, গ্রাম অঞ্চল যেটাই বলেন, মানুষের 1 নম্বর চাওয়া রাস্তাঘাট। এতই বেহাল অবস্থা যে মানুষের মনে হয় যে খাবার না পেলেও চলবে একবেলা, তাদের রাস্তাঘাটের এই সমস্যা। এটা কেন হচ্ছে, এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার। এই যে এমপিদের কাজ কি রাস্তাঘাট করা, এটা কিন্তু আসলে আইনত এটা কোথাও বলা হচ্ছে না। আর আমার বড় ভাই সনি ভাই প্রায় 14 বছর 15 বছর পর্যন্ত মেয়র ছিলেন, উনি স্বীকার করেছেন উনি কাজ করতে পারেননি, কিন্তু জনগণ আমরা কিন্তু তার উপর আস্থা রেখেছিলাম। এই কাজগুলো অবশ্যই যে কোনোভাবেই হোক এই কাজগুলো করার দরকার ছিল। সনি ভাই হয়তো চেষ্টা করেছেন, এগুলো পারেননি। আরও সমস্যা যেটা হচ্ছে, আমি পেপার পত্রিকা ঘেটে যতটুকু জানতে পেরেছি, আমাদের বাংলাদেশে একটি রাস্তা যদি 600 টাকা খরচ হয়, আমাদের পাশের দেশ ভারতে সেখানে 100 টাকা খরচ হচ্ছে। এই যে দুর্নীতি, রাস্তার যে ব্যাপক দুর্নীতি, আমাদের 6 গুণ 7 গুণ বেশি রাস্তাতে বাজেট দেওয়া হচ্ছে, দিয়ে একটা দুর্নীতির মহা উৎসব এই রাস্তাতে আমাদের করা হচ্ছে। আর বলা হয়েছে 16-17 বছর ধরে খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এক রাস্তা করার পরে মেয়াদ যদি থাকে 5 বছর, 7 মাস 8 মাস থেকে খোয়া ওঠা শুরু হয়, আর একবার যদি নষ্ট হয় এই রাস্তা 10 বছর ঠিক হয় না। আমাদের এই যে কালীতলার রাস্তা, আমাদের এই যে ঢাকা বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা কয়দিন ধরে নষ্ট আছে, এটা কি 1 বছর 2 বছর 5 বছর? এটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। কেন নষ্ট হয়ে থাকলো? এই জবাবদিহি আমাদেরও নেওয়া দরকার। এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আর এই যে দুর্নীতি, এই দুর্নীতি যদি আমাদের রোধ করা না যায়, তাহলে রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকবেই। জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই সংস্কার, রাস্তাঘাট যে 6 গুণ বেশি টাকা খরচ হচ্ছে, কেন হচ্ছে, এটার অবশ্যই জবাব দিন। আমরা এটা নিয়ে আলাপ করব। আমার মনে আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এই প্রসঙ্গে বলতে চাই, আমার ছোট ভাই সায়েম উনি বললেন যে আমি স্বীকার করেছি যে আমার দায়িত্বকালে কাজ আমি করতে পারিনি। এটা কিন্তু আমি বলি নাই। আমি কাজ করেছি কিন্তু আমাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। তৎকালীন সরকার ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ধন্যবাদ। আমার মনে হয় আমরা এটা নিয়ে আমরা আরো আলাপ করবো। এবার একটু বায়ের দিক থেকে আমরা প্রশ্ন নিতে চাই, যেহেতু আমরা ডানে 2টি প্রশ্ন নিয়ে ফেলেছি। আমাদের সহকর্মী যিনি আছেন একটু যান। হ্যাঁ, অবশ্যই। জি, আপনার নাম বলবেন এবং কাকে প্রশ্ন। আমি মোহাম্মদ সোহেল রানা জোয়াদ্দার, আমি এনসিপির একজন সক্রিয় কর্মী। আমি শুরুতেই সায়েম ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। শুরুতেই সায়েম ভাই বলেছিলেন যে ওনাদের গরু ছাগল সেলাই মেশিন বিভিন্ন কিছু ওনারা স্বাবলম্বী করার স্বার্থে ওনারা বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তো আমি সায়েম ভাইয়ের কাছে এই বিষয়টা জানতে চাই যে উনি আসলে কি এটা কি জামাত ইসলামের বাইরে কাউকে কি 2-1টা গরু দিয়েছেন বা সেলাই মেশিন দিয়েছেন, এই ধরনের কোনো নজির আছে কিনা? আর যদি কেউ থেকে থাকেন তাহলে আর একটি প্রশ্ন আমরা নিয়ে তারপরে আসবো। হ্যাঁ, আপনার নাম এবং কাকে প্রশ্নটি করতে চান? আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজুর রহমান চৌধুরী রুবেল। আমি মনিরা শারমিনকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। দীর্ঘদিন ধরে নওগাঁ এবং নওগাঁর বিভিন্ন উপজেলা, এই উপজেলার কথাই বলি, আপনারা আমার সাথে একমত হবেন, সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষুণ্ণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তাদের মান আগের মতো বজায় রাখা যাচ্ছে না। এই শিক্ষার মান উন্নয়নের জন্যে স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের সংস্কার বা এগুলো উন্নয়ন করার জন্যে
তাদের হাতে যদি কোনো রকম পরিকল্পনা বা ইচ্ছা থাকে সেগুলো কি ধরনের ওনারা চিন্তা ভাবনা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুটি প্রশ্ন পেয়েছি, আমরা একটু এখান থেকে আসতে চাই। জনাব সাহেব, আপনার একজন ধন্যবাদ আমার দলের বাইরে গিয়ে ভাইকে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোনো সময় দল মত আমরা কোনো সময় এটাকে আমাদের প্রায়োরিটির ভিতরে নিয়ে আসি না। আমাদের এই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি হচ্ছে প্রাপ্যতা, কার হক রয়েছে। আমাদের এই যে চক প্রসাদে আমি যেটা খেয়াল পরে, আমি সেলাই মেশিন আমাদের সংগঠন থেকে যখন দেওয়া শুরু হয়, প্রথম ওখানে একটা হিন্দু মহিলাকে দেওয়া হয়েছে এবং এই হিন্দু মহিলা সে কোনোদিন জামাতে ইসলামের প্রোগ্রামেও আসেনি, আসার সুযোগই ছিল না গত আওয়ামী লীগ সরকারের আমলে। এরপরেও আমরা তাকে দিয়েছি। গত মাসে আমি একটা ছাগল দিয়েছি শোলগাছিতে, সে একজন আমাকে বলল যে বৃদ্ধ মহিলা, আমি যাই তাকে কোনোদিন চিনতাম না, আমাকে বলেছে সে অতি দরিদ্র, তার সাথে আমার কোনো পরিচয় নেই, আমি একেবারে আননোন, সে জাস্ট এলাকার লোক বলেছে সবচেয়ে গরিব মানুষ, তার দরকার ভাই আপনি এনাকে একটা ছাগল দেন। আমি তাকে ছাগল দিয়েছি। এইভাবে আমরা কোন দল মত আমরা দেখি না, আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা দিয়েছি। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত উত্তর নিব। আমরা শারমিন মুর্শিদের কাছে আসতে চাই যে যেটি বললেন শিক্ষার যে ধস, যদিও আমরা জানি যে 70% বেশি কিন্তু এই নওগাঁতে শিক্ষার হার, সেটি নিয়ে আপনি যদি একটু সংক্ষেপে উত্তর দেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। এটির সাথে আমি একেবারেই একমত যে নওগাঁকে আসলে আমি যদি বলি উত্তরবঙ্গের শিক্ষা, এই বিষয়টি আমি যদি বলি যে গত 17 বছর কোনো প্রায়োরিটির জায়গাতেই ছিল না এবং নওগাঁ হচ্ছে সবচেয়ে ল্যাগড বিহাইন্ড এই ক্ষেত্রে। এবং এই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে শিক্ষা যদি আমি বলি সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্রেই খুব বেশি গুরুত্ব পায়নি। এবং আমি যদি এটা গুরুত্বপূর্ণ এই কারণে নওগাঁর জন্য যে আমরা এমন সময় নওগাঁতে বসে কথা বলছি যখন নওগাঁতে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের কথা চলছে। তো এই বিষয়টির ক্ষেত্রে আমি যদি বলি যে এই কথাটি একটু আগে বলতে চাই, সেটা হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যাতে ফুল সুইংয়ে শুরু হতে পারে এই কারেন্ট শিক্ষাবর্ষে, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে এটি কোনো নির্বাচনী ইশতেহার না যে আসলে করব এরকম কিছু না। আমি অলরেডি কাজ করছি ইউজিসির সাথে, যেই ধরনের জটিলতা ছিল সেই জটিলতা মীমাংসার জন্য আমি মিডিয়াম হয়ে কাজ করছি। কারণ নওগাঁ আমার জেলা, নওগাঁতে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষার মান বলেন, এই বিষয়গুলো আমাদের আসলে আমাদের মর্যাদা বৃদ্ধি করে। নওগাঁর মানুষের কিন্তু অর্থ আছে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অর্থের সাথে সাথে আমাদের যে মর্যাদা ভিত্তিক যে রাষ্ট্র তৈরি করতে যাচ্ছি, এটার জন্য মর্যাদাবান মানুষ যারা আসলে নিজের মর্যাদাটা জানে এবং অধিকারের পক্ষে কথা বলতে পারে, সেই রকম মানুষ দরকার। সেই মানুষ গড়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় খুব প্রয়োজন। এই প্রয়োজনীয়তা থেকেই নানান জটিলতা ছিল। সেটি সুখবর হচ্ছে এটাই যে আগামী শিক্ষাবর্ষ থেকে 2টি সাবজেক্ট চালু হতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে। ইনশাল্লাহ আমরা এই সুখবরটি এর মাধ্যমেই দিলাম, আপনাদের সামনেই দিলাম। এটির জন্য এবং খুব দ্রুত যাতে আসলে ফুল সুইংয়ে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমরা ফুল সুইংয়ে শুরু করতে পারি, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা একটা ভালো খবরও আজকের এই শোয়ের মাধ্যমে পেয়ে গেলাম যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে 2টি সাবজেক্ট নিয়ে শুরু হচ্ছে। আমি হাতের বায়ে আরও একটি প্রশ্ন নিতে চাই। এই মুহূর্তে কে আছেন? ওই ভাইয়া আছেন। আপনার নাম এবং কাকে প্রশ্নটি করতে চান? আসসালামু আলাইকুম, আমার নাম সোহাগ। আমি আসলে সনি ভাই এবং সাইম ভাই দুজনকে একসাথে প্রশ্নটা করতে চাই। আমরা এখন নির্বাচনী একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি, যেটা আমরা এর আগে পাইনি। এটা খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও ধন্যবাদ, এরকম একটা সুন্দর আয়োজন করেছেন। আমি বলতে চাই যে সব বড় দলগুলো খুব ভালোভাবেই নির্বাচনী প্রচারণা করছে, কিন্তু আমরা একটা দুঃখজনক জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে প্রত্যেকের প্রচারণায় তাদের নিজস্ব দলের প্রতি ভোট চাচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে নওগাঁতে খুব গুরুতর 2টা সমস্যা আছে। প্রথম সমস্যা হলো নওগাঁর পৌর কর খুব অযাচিতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা কয়েক গুণ এবং শতগুণেরও বেশি। এটা নিয়ে আমরা বড় কোনো রাজনৈতিক দলের কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না এবং তারা জনগণের কাছে যখন যাচ্ছে এটা নিয়ে কথাও বলছে না। আর একটা জিনিস যেটা ঘটছে সেটা হলো নওগাঁতে প্রিপেইড মিটারের নামে একটা লুটপাটের প্রজেক্ট স্থাপন করা হচ্ছে, সেটা নিয়েও কোনো বড় দলের জনপ্রতিনিধিগুলো কথা বলছে না, অথচ সাধারণ মানুষ এগুলো নিয়ে প্রতিবাদ করছে। আমরা সেই প্রতিবাদে আপনাদেরকে পাচ্ছি না।
আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কি মনে করেন কিনা যে এগুলো নওগাঁর মানুষের জনদাবি কিনা? আচ্ছা, আপনি পৌর করের বিষয়টি আর একটি হচ্ছে আর প্রিপেইড মিটারের। ওকে, ধন্যবাদ। আমাদের যেহেতু সময় স্বল্প, আমরা খুব সংক্ষেপে প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে জনাব সোনি আপনার কাছে জানতে চাই যে পৌর করের ব্যাপারে, এই পৌর করের ব্যাপারে অনেক লোক আমার কাছে আসে, এটা স্বাভাবিক। তো আমি এই বিষয়টা নিয়ে যে পৌর প্রশাসক, ডেপুটি ডাইরেক্টর লোকাল গভর্নমেন্ট, তাকে আমি তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করেছি যে আপনি এইভাবে যদি একবারে জাম করেন তাহলে তো সাধারণ মানুষের সমস্যা হবে। সে কারণেই উনি একটা অপশান রেখেছেন যে অ্যাপিল করা যাবে, এবং অ্যাপিল করে এটা হিয়ারিংয়ের সময় যদি তারা ভালোভাবে উপস্থাপন করতে পারে যে না এই কারণে এর বেশি আমরা দিতে পারবো না, তাহলে ইনশাল্লাহ সেটা সম্ভব। তো আমি এ ব্যাপারে অবশ্যই আমি সহযোগিতা করব, কিন্তু অ্যাপিলের যে বিষয় এটা আমি আমার যে পৌর প্রশাসক আমি তাকে বলে এই প্রভিশনটা আমি করি। আর প্রিপেইড মিটারের বিষয়টি, প্রিপেড মিটার এটা যেহেতু এটা আমার না, তারপরও এখানে যেহেতু বলা হয়েছে এটা জনগণের এটা দাবি চাওয়া, এবং এটা মানুষ এতে করে হয়তো কিছুটা বঞ্চিত হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। তো সে কারণে অবশ্যই আমি বিএনপির পক্ষ থেকে এই যে প্রশ্নকর্তা আমার স্নেহের ছোট ভাই রানা, আমি তাকে বলবো যে ঠিক আছে আমি আপনাদের সাথে আসি এই ব্যাপারে। ধন্যবাদ। আমাদের পৌর ট্যাক্স এটা একেবারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। আমি হয়তো আমার ভাই জানেন না, ইতিমধ্যে আজ থেকে মাসখানেক আগে একেবারে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমি পৌরসভা অফিসে প্রশাসক, এটা লাইভ হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন, পৌর প্রশাসকের কাছে গিয়েছিলাম, তিনি আমার প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি কি করেছেন, 500 টাকার ট্যাক্স হঠাৎ করে 50,000 করে দিয়েছেন, 25,000 করে দিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, করছে আইন অনুযায়ী এটা হয়েছে। আমি বললাম যে 500 টাকার ট্যাক্স কোনো সময় 30,000 টাকা হয়, 50,000 টাকা হয়, করছে আগে ভুল করেছে। আমি বললাম যে এইগুলা কথা বলে তো হবে না, আপনি তাহলে আগে যদি ভুল করে থাকে, এটা কিন্তু অন রেকর্ড আছে, আমার লাইভ আছে ওটাতে, তো যদি ভুল করে থাকে তাহলে আপনি তাদের কথা না বলে 500 টাকার ট্যাক্স নয় 1000 টাকা করবেন আপনি। এটা কিন্তু আমার তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জনগণের সামনে কথা দিয়েছেন, সাইম ভাই আমি এটা দেখব। আমি বলেছি, উনি বললেন যে সাইম ভাই আপিল করতে বলেন, আমি 75% পর্যন্ত কমাই দিব। আমি ওনাকে বলেছি যে না, জনগণের সাথে কোনো রকম প্রতারণা করা যাবে না। আপনাকে আমি জনগণের পক্ষ থেকে বলছি, জনগণ গত বছর যা ছিল এবার ডবল দিবে, আপনি এইভাবে বাড়ান, কিন্তু একেবারে 100 গুণ 200 গুণ তো আপনি বাড়াতে পারেন না। এরপরে হচ্ছে প্রিপেড মিটার, এই বিষয়ে আমি প্রিপেড যে নেসকোর কর্মকর্তা 2 দিন আগেই আমার ডিসি অফিসে আমার এখানে কথা হয়েছে, আমি প্রশ্ন বলেছি, এই প্রিপেড মিটার তারা অনেক অন্যায় অত্যাচার করে লাগানোর চেষ্টা করছে, এটার কোনো প্রচারণা নেই। প্রিপেড মিটার বিষয়, যেহেতু আমি কোনো ইঞ্জিনিয়ার নই, এই বিষয়ে সংশ্লিষ্টতা নাই, এইটার যদি ভালো হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি বলেছি আর কি, যে আপনারা প্রচার করুন, ভালোগুলো বুঝান, কিভাবে সমাধান হবে। অবশ্যই মানুষ প্রিপেড মিটার লাগাবে যদি মানুষের কল্যাণ হয়ে থাকে। অনেক ধন্যবাদ জনাব সাহেব। আমরা এবারে জনাব আশরাফুল ইসলামের কাছে আসতে চাই, মাইক্রোফোনটা যদি একটু ওনাকে দেওয়া হয়। যে জাতীয় পর্যায়ে ইসলামী দলগুলোর মধ্যে একটা জোটের আলোচনা চলছে, সেই জায়গা থেকে যদি এই ধরনের কোনো সম্ভাবনা, যেটি শঙ্কা বা সম্ভাবনা যাই বলে না, সেটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই আমাদের নওগাঁর যে আসনগুলো থেকে আপনারা কিভাবে আসন বন্টন বা মিনিমাইজ করবেন, আপনারা কি ছেড়ে দেবেন কিনা বা তাদের তরফ থেকে ছেড়ে দেওয়া হবে কিনা, এই ধরনের কোনো আলোচনা আছে কিনা? আসলে আমাদের পীর সাহেব হুজুর বলছেন যে একটা নির্বাচনী সমঝোতা হবে, এক কথায় এক বাক্সের একটা নির্বাচন হবে, ইসলামপন্থীদের জন্য একটা বাক্স থাকবে। সেই দিক থেকে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে আসলে রাজনৈতিক দুটা মেরুকরণ হয়েছে, একটা হচ্ছে ইসলামপন্থী আর একটা হচ্ছে ইসলামপন্থীদের বাইরে। সেই জায়গা থেকে এক বাক্সের নির্বাচনের কথা বলেছেন। তো এক বাক্সের নির্বাচনের ক্ষেত্রে আমাদেরও 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, বিশেষ করে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোরও 300 আসনেই প্রার্থী এখনও নির্বাচন করা আছে। যদি কেন্দ্র এটা সমন্বয় করে যেখানে যাকে করবেন, তৃণমূলের অবস্থা যাচাই করে যাচাই করে যাকে যেখানে বলবেন ওনারাও মেনে নেবেন, আমরাও মেনে নেব, এইভাবেই নির্বাচন। কেন্দ্রীয় সিদ্ধান্ত আপনাদের কাছে আমাদের কাছে আমরা আসবো। আচ্ছা ঠিক আছে, উনি আমি যদি একটু ক্লিয়ার করতে চাই,
আমি বলি আচ্ছা আচ্ছা ওকে, আপনি কি একটু অ্যাড্রেস করতে চান? বলেছে যে আমি বলছি যে আচ্ছা আমার কাছে যেটি মনে হয়, আমার কথা একটু শোনেন। আচ্ছা ঠিক আছে, আমার কথা একটু শোনেন। ওকে, আপনাদেরকে আপনারা একটু বসেন। জি আপনি হুজুর, আপনি যদি একটু কিছু বলেন। জি আমি বলছি যে ইসলাম পন্থী এবং জি ইসলামপন্থী, আমি সেটাই তো বলছি যে ইসলামপন্থী দলগুলো আমি বুঝতে পারছি ভাই, আপনাদের কথা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারছি, আপনি একটু বসেন। ইসলামী দলগুলো একদিকে অবস্থান নিয়েছে, এটা আমি বলছি আর কি, যে ৯২% মুসলমানের দেশে ইসলাম চাইবে, এটাই স্বাভাবিক। মুসলমানরা তো ইসলামই চাইবে, কি বলেন? এই কথাটাই আমি বলছি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরে আসবো। আমরা একটু মুনিরা শারমিনের কাছে আসতে চাই। আমার মনে হয় যে এই বিষয়টি খোলাসা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা একটু বসেন। না না না, উনি কাউকে বলেন নাই কাফের। আপনারা আমি তো বলিনি যে আপনারা কাফের, এই কথা বলি নাই, এটা তো বলি নাই। আপনারা আমি বলি উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা বলি নাই। আমি প্রশ্ন আপনার কাছে করব না, কারণ দীর্ঘ 17 বছর আপনারা আওয়ামী লীগের বিষয় হিসেবে কাজ করেছেন। আমি প্রশ্ন করব জামাতি ইসলামের সাইম ভাইয়ের কাছে। সাইম ভাই বলছে সাইম ভাইয়ের দল নাকি ক্ষমতায় গেলে তারা চাকরি, এই রাইস মিল ব্যাপারে তারা নাকি চাকরির ব্যবস্থা করবে। আমরা যতদূর জানি বেশ কিছুদিন আগে ইসলামী ব্যাংকে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা কর্মী ছাঁটাই করছে। তো এই কথার কতটা যুক্তি আছে? এবং আপনি যে বলছেন যে আপনারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন, বিশেষ করে আপনারা যে ছাগল পালনের যে কর্মসূচি, ছাগল বিতরণের যে কর্মসূচির কথা বলছেন, আপনারা বলছেন অমুসলিমকে দিচ্ছেন। আমরা যতটুকু জানি আপনাদের একটা সংগঠন আছে, আপনাদের অমুসলিম শাখা আছে। তো সে কি অমুসলিম শাখার কোনো নেতা কর্মী নাকি? আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করছি। এবং আমি প্রশ্ন করছি, আগামী দিনে আপনারা যে ক্ষমতার কথা বলতেছেন, এখানে ইসলামকে ব্যবহার করে কি আপনারা আগামী দিনে ভোট করবেন নাকি, সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। এবং আমরা জানতে চাচ্ছি এনসিপির আপুর কাছে। আপু বলছেন, আমার আর একটা প্রশ্ন, আপু বলছেন পিয়ার নিয়ে, খুব সংক্ষেপে পিয়ার নিয়ে আমরা যতটুকু জানি যে পিয়ার যদি করা হয় তাহলে 1% ভোট যারা পাবে তারাও একটি আসন পাবে। তো এভাবে কি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন নাকি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে যদি আপনি একটু ওনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন তাহলে। না, প্রশ্ন তো অনেকগুলো, তাহলে সময় দিতে হবে। সময় না দিলে তো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। প্রথম বিষয় হচ্ছে, আমি আগের আমার ছাগল বিতরণ, সেলাই মেশিন বিতরণ আমি বলেছি যে আমি অন্য দলের দেওয়া হয়েছে, হিন্দুদেরকে দিয়েছি। আমি বললাম যেটা আওয়ামী লীগের সময় শীত বস্ত্র বিতরণ করেছি, তাদেরকে আমি নারিকেল দিয়েছি। কোনো এখানে হিন্দুরা আমাদের জামাত ইসলামের কোনো সময় নওগাঁতে অন্তত পক্ষে আমাদের কোনো জনসভায় কোনো বক্তৃতাও দেয়নি এখনো। তারা এরকম কোনো দলে ছিল এটা আমার জানা নাই। আমার ছোট ভাইয়ের জানা থাকলে উনি বলুক যে হ্যাঁ হিন্দু আছে কিনা। তো এটা গেল প্রথম বিষয়। ওনাদের যে কয়েকজন হিন্দু আমাদের বিএনপির সাপোর্টার ছিল, তারাও তো ভয়ে কথা বলতে পারেনি সেই সময়। মুনিরা শারমিনের কাছে আসতে চাই, আমরা পরে আবার আসবো। আপনি যেটি বলছিলেন উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি, আমার মনে হয় আমরা সংক্ষিপ্ত করতে হবে, আমাদের সময় অনেক চলে যাচ্ছে। আপনি যদি একটু আসেন যে আচ্ছা, ইসলামী ব্যাংকের কর্মী ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাই। আমার ছোট ভাই মনে ইসলামী ব্যাংক বিষয়ে প্রশ্ন করেছেন, পেপার পত্রিকা পড়লে এর উত্তর পাওয়া যাবে। তবে আমি আমার জ্ঞাতার্থে বলতেছি যে আমার ছোট ভাইয়ের মনে হয় অর্থনৈতিক বিষয়ে জানাশোনা খুব কমই আছে। আমাদের এস আলম গ্রুপ তারা বাংলাদেশের বড় বড় ইসলামী ব্যাংকগুলো সবগুলো দখল করে কোনো পরীক্ষা ছাড়াই তারা নিয়োগ দিয়েছিল। তাহলে পরীক্ষা ছাড়াই যারা নিয়োগ পেল টাকার বিনিময়, তারা অনেকেই বলেছেন আমাকে যে তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন। তাহলে সেগুলো কি আমাদেরকে রেখে দেবো এখনো? যদি এরকম হয় যে এস আলম গ্রুপকে তারা বিনা পরীক্ষায় নিয়ে যে ইসলামী ব্যাংকের 1,05,000 কোটি টাকা তারা লুটপাট করে দিয়ে
ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিল, তাদের অন্যায় অন্যায্য কাজগুলো এখনো আমাদের সহ্য করতে হবে, এটা আমাদের মনে হয় না। ব্যাংক কর্তৃপক্ষ এটা জামাত ইসলাম করেনি। আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাংকের সাথে আপাতত জামাত ইসলামের কোনো লোক কানেকশন নেই, এখানে ব্যাংক কর্তৃপক্ষ করেছে, কিন্তু ছোট ভাইয়ের হয়তো এটাও জানা নেই, এখানে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের ভিতরে জামাতের কোনো লোক এখন নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার মনে হয় আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। জনাব মুনিরা শারমিন, আপনি একটু আসবেন উচ্চকক্ষে পিআরের বিষয়টিতে, যেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রশ্ন আছে, সেটি নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, যিনি প্রশ্নটি করেছেন অনেক ধন্যবাদ। উচ্চকক্ষে পিআরের ব্যাপারে যখন আমরা কথা বলছি, আমরা কিন্তু বলছি সংসদটা যাতে আবার কোনো একদলীয় একটা 2/3 মেজরিটির বলে সব সংশোধন করে দিলাম, দেশ বিরোধী জনস্বার্থ বিরোধী যে যা ইচ্ছা চুক্তি করে ফেললাম, সেখানে অন্য কেউ বাধা দেওয়ার থাকলো না, এই প্রবণতাটা আমরা থামাতে চাই। উচ্চকক্ষে পিআরের কথা যখন আমরা বলছি, উচ্চকক্ষে যারা মানে যে প্রার্থীরা হবেন, মানে প্রার্থী থাকবেন, প্রত্যেকটি দল, আমাদের কিন্তু আরেকটি দাবি আছে, প্রত্যেকটি দল নির্বাচনের আগে সেই প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে যে কাদের তারা উচ্চকক্ষে পিআরের জন্য দিচ্ছে। সুতরাং এখানে জনগণের 100% স্বাধীনতা থাকবে যে যেই দল একজন আওয়ামী লীগের দোসরকে বা কোনো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন কাউকে যদি প্রার্থী করে, সেই দলকে আমরা ভোট দিব না। সুতরাং এখানে মানুষের স্বাধীনতা থাকবে। আমি একটু দর্শকদের জন্য এবং আমাদের প্রার্থীদের জন্য বলে, আমাদের আলোক স্বল্পতা একেবারে তৈরি হয়ে গেছে, সুতরাং আমাদের শেষ করতে হবে। সংক্ষেপে যদি আমি জনাব সনি আপনার কাছে আসতে চাই, একেবারে শেষ মুহূর্তে এসে দর্শকদের উদ্দেশ্যে, নাগরিকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি নওগাঁবাসীর উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আমার ইচ্ছা নওগাঁ একটা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এই দীর্ঘদিনের নওগাঁর মানুষের যে প্রত্যাশা, 4 লেনের যে মেন রোড 4 লেন, এটা আমি করব। আর হলো এখানে বগুড়া পর্যন্ত গ্যাস এসেছে, তা আমার যদি সরকার আমরা গঠন করতে পারি, তাহলে নওগাঁতে আমি গ্যাস নিয়ে আসবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমরা একেবারে আশরাফুল ইসলামের কাছে আসতে চাই। জনাব আশরাফুল ইসলাম, একেবারে 30 সেকেন্ডে একেবারে খুব সংক্ষেপে আপনি যদি কিছু বলতে চান। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ঘটনা ইসলাম ভিত্তিক দলগুলো যেহেতু একসাথে নির্বাচন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইনশাল্লাহ, তো এখানে যদি আমাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করে আর কি, তো আমি বলতে চাই যে আসলে কৃষি নির্ভর এই নওগাঁকে আমরা কৃষিতে আরও উন্নত করতে চাই আর কি, বিশেষ করে কৃষির উপরে বড় ধরনের মানে ইনস্টিটিউট করার চিন্তাভাবনা আছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি জনাব সাইমের কাছে আসতে চাই, একেবারে শেষ মুহূর্তে 30 সেকেন্ডে আপনি যদি। জি ধন্যবাদ। পৌরসভা এবং সদরের এই যে রাস্তাঘাটগুলো, যেন নষ্ট রাস্তাঘাটগুলো ঠিক করার সহযোগিতা করা, এবং রাস্তাঘাট যেন নষ্ট না হয়, নষ্ট হওয়ার আগেই যেন মেরামত করা হয় সেই ব্যবস্থা করা। এই হাসপাতাল এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন নওগাঁ থেকে মানুষকে রাজশাহী বগুড়া যেতে না হয়, এবং আপনার অসহায় দুঃখী মানুষের সমস্ত অপারেশন যেন নওগাঁ সদর হাসপাতালে হয়। নওগাঁ কৃষি প্রধান দেশ, এখানে আমাদের কৃষকদের যে সমস্যা, সার, বীজ, পানি, এগুলো সুলভে করতে হবে, এবং ডিপ টিউবওয়েল যেগুলো রয়েছে এগুলো সব সময় এই বিভিন্ন সিন্ডিকেট চাঁদাবাজদের হাতে থাকে, এই ডিপ টিউবওয়েলগুলো মুক্ত করে একেবারে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। নওগাঁবাসী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ একটি আমরা আলোচনা করলাম, এবং একসাথে নওগাঁর যারা জনসাধারণ রয়েছে তাদের যে প্রশ্ন ছিল, তারা আসলে তাদের প্রার্থীদেরকে যেটি প্রশ্ন করতে চেয়েছে, আমার ধারণা তাদের প্রার্থীরাও সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন। এরকম একটি অসাধারণ যে নওগাঁ যে শহরটি রয়েছে বা যে জেলাটি রয়েছে, তার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি অনেক সমস্যাও রয়েছে যে আলোচনা উঠে এলো, বিশেষ করে চিকিৎসা সমস্যা, যানবাহনের সমস্যা, এবং একই সাথে রাস্তাঘাটের সমস্যা। সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই যারা পরবর্তীতে প্রতিনিধিত্ব করবেন, নির্বাচিত হবেন, তারা কাজ করবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকতেই পারি, এবং একই সাথে 26শে নির্বাচন নিয়ে আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম নওগাঁ থেকে শেষ হচ্ছে, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো জেলা নিয়ে। সেই সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।